হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস একাডেমি। আজকে তোমাদের জন্য পরবর্তী ক্লাস নিয়ে আমি হাজির হলাম। তো আশা করি তোমরা আগে দুটি ক্লাস দেখেছো। যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওতে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, যারা তোমাদের মতো আরও অনেক এক্সপিরিয়েন্স আছে, তারাও যাতে হেল্পফুল হয়। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এক একটি লাইক, এক একটি কমেন্ট, এক একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় সাপোর্ট। ঠিক আছে? আর আরেকটা কথা, হ্যাঁ অবশ্যই ভিডিওতে ভালো লাগলে ভিডিও এবং কন্টেন্ট কমেন্ট করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? তাহলে দেরি না করে চলো স্টার্ট করছি আজকের ক্লাসে। তাহলে দেখো স্টুডেন্টস, তোমাদের আমি আগের দিন যতটুকু পড়িয়েছি হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে, হ্যাঁ সেখানে একটা পয়েন্ট আমি মিস করে গেছি। তোমরা খাতায় এটা নোট ডাউন করে নাও আজকে, ঠিক আছে? যে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা অনেক সময় আসে এক্সামে। চাইল্ড ডেভেলপমেন্ট হচ্ছে কনসেপশন টু অ্যাডোলেসেন্স অবধি, ঠিক আছে? আগের দিন আমরা কি দেখলাম যে হিউম্যান ডেভেলপমেন্টের স্টেজেসগুলো, তাই তো, মানে কখন কোন ডেভেলপমেন্ট হচ্ছে, বা চাইল্ড ডেভেলপমেন্টের স্টেজেস বলতে পারো। আজকে সেই স্টেজেসগুলো সম্পর্কেই আমরা বিশদে আলোচনা করব। কোন স্টেজে কি হয় সেটা পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে চাইল্ড ডেভেলপমেন্টের টাইম কতটুকু? কনসেপশন মানে ভ্রূণ অবস্থা থেকে অ্যাডোলেসেন্স অবধি হচ্ছে সময়কালকে বলা হয় চাইল্ড ডেভেলপমেন্ট। অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের টাইম কতটুকু হয়? কনসেপশন মানে ভ্রূণ অবস্থা থেকে ওল্ড এজ, একদম বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স বলতে একদম মৃত্যুর দিন অবধিও কিন্তু মানুষের ডেভেলপমেন্ট হয়। তাহলে টিল ডেথ, ঠিক আছে, টিল ডেথ তুমি বলতে পারো। টিল ডেথ যে সময়কাল সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টের জন্য। কারণ কি দুটা ডিফারেন্স কেন হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট? কারণ চাইল্ড তো মানুষ ওল্ড এজ অব্দি তো চাইল্ড থাকে না, চাইল্ড হওয়ার একটা নির্দিষ্ট বয়স আছে, অ্যাডোলেসেন্স অবধি মানুষের চাইল্ডহুড থাকে। তাই এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর হিউম্যান ডেভেলপমেন্টটা বিগ অ্যাসপেক্ট দেন চাইল্ড ডেভেলপমেন্ট। তাহলে আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা নেক্সট আছে হিউম্যান ডেভেলপমেন্টের যে স্টেজেসগুলো আছে। আজকে তো আমরা সেই স্টেজেসগুলো সম্পর্কে পুরোপুরি আলোচনা করবো, তাই তো? সেই স্টেজেসগুলো নিয়ে আমি এখন তাহলে লিখে নিচ্ছি, দেন তোমাদের আমি সেটা এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। তাহলে স্টুডেন্টস তোমরা কিন্তু আমার সাথে সাথে এটা নোট ডাউন করো, ঠিক আছে? আমি এটা তুলে নিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। সো স্টুডেন্টস, আমি তোমাদের সুবিধার্থে পুরোটা লিখে নিলাম, ঠিক আছে? তাহলে এবার স্টার্ট করছি স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এই যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, আগের দিন আমরা কি দেখলাম? নামগুলো দেখলাম যে ডেভেলপমেন্টের কী কী স্টেজ রয়েছে, তাই তো? আজকে এই স্টেজগুলোর মধ্যে কী কী ঘটনা ঘটে সেগুলো সম্পর্কে বিশদ পড়ব। তাহলে ফার্স্টে আমরা দেখি কি 1 নম্বর স্টেজ কোনটি, সেটা হচ্ছে প্রি ন্যাটাল স্টেজ, তাই তো? এই স্টেজের অপর নাম কি? একে বলা হয় কনসেপশন পিরিয়ডও বলে এই স্টেজকে। তাহলে এই স্টেজের অপর নাম কি? কনসেপশন পিরিয়ডও বলা হয়ে থাকে এই স্টেজকে। এটা ভালো করে মনে রাখবে। কনসেপশন পিরিয়ড কেন, তোমাদের আগেও বলেছি কনসেপশন পিরিয়ড বলতে ভ্রূণ অবস্থা থেকে এই পিরিয়ডটি শুরু হচ্ছে, অর্থাৎ এই পিরিয়ডটি চলাকালীন সময় হচ্ছে কি 40 to 42 উইকস। সেটা আমি আগের দিন ক্লাসেও কিন্তু খুব ভালো করে বলেছি, ঠিক আছে? আবার লিখে দিলাম, তাহলে তোমাদের আর অসুবিধা হবে না, যারা আজকে নতুন আছো তারাও বুঝতে পারবে। এই পিরিয়ডটির 3টি সাব স্টেজ রয়েছে। দেখো, এই প্রিনেটাল স্টেজের আবার 3টি ভাগ রয়েছে। কি কি স্টেজ রয়েছে? জার্মিনাল স্টেজ, এমব্রায়োনিক স্টেজ, ফেটাল স্টেজ। এবার দেখো শর্ট ফর্মে কি বলতে পারবো? GEF, এই তিনটা আমরা শর্ট ফর্মে বলতে পারি, তাই তো? জার্মিনাল স্টেজ কখন থাকে? 0 to 2 উইকস, প্রথম যখন ভ্রূণ তৈরি হলো তখন থেকে 0 ধরা হবে 2 সপ্তাহ পর্যন্ত মাতৃগর্ভে, সেটা হচ্ছে কি স্টেজ? জার্মিনাল স্টেজ। দেন আসবে কি এমব্রায়োনিক স্টেজ, এটার সময় কি 3 to 8 উইকস, মানে 3 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। তারপর কি আসবে? ফেটাল স্টেজ, এর টাইম কি 9 উইক টু বার্থ, মানে ভ্রূণের যে মানে ভ্রূণ তখন আস্তে আস্তে ছোট বেবিতে পরিণত হবে। সেটা 9 নম্বর সপ্তাহ থেকে একদম যতদিন না বাচ্চাটি জন্ম দিচ্ছে তার মা, সেই সময় পর্যন্ত থাকে হচ্ছে ফেটাল স্টেজ, যাকে আমরা এফ দিয়ে, ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে? তাহলে এই ফার্টিলাইজড এগ যখন নিষেক হচ্ছে ডিমের, সেই সময় থেকেই কিন্তু প্রি ন্যাটাল স্টেজ স্টার্ট হয়ে যাচ্ছে, বা এটাও বলতে পারো যে এমব্রায়ো থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে তোমার ক্লিয়ার এই স্টেজটা সম্পর্কে? এরপর আসবো আমরা নেক্সট স্টেজ, তাকে কি বলা হয়? ইনফ্যান্সি, একদম। তাহলে ইনফ্যান্সি সময়কাল কত? 0 to 2 ইয়ার্স। মানে ধরো বাচ্চা জন্মগ্রহণ করলো, সেই সময়ের থেকে তাকে কি বলা হবে? 0 to 2 ইয়ার্স থাকবে হচ্ছে তার কি ইনফ্যান্সির সময়কাল। তাহলে চলো সেটা আমরা এখানে লিখে নিই। আর আশা করি তোমরা এটা তুলেছো পুরোপুরি, না হলে একটু ভিডিওটা একটু পজ করেও তোমরা কিন্তু লেখাটা তুলে নিতে পারো, ঠিক আছে? আর তোমাদের যদি মনে হয় যে স্লোতে চলছে, কারো যদি এটা মনে হয়, তবে তোমরা কিন্তু স্পিডে দিয়েও ভিডিওটি দেখতে পারো। তাহলে এবার আমরা আসবো সেকেন্ড 2 নম্বর স্টেজ, যেটার নাম কি ইনফ্যান্সি। নোট ডাউন করে নাও। আর এটা সময়কাল কত? 0 to 2 ইয়ার্স। অর্থাৎ বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার বয়স থাকে কত? 0। সেই সময় থেকে শুরু করে 2 বছর অবধি থাকবে এই ইনফ্যান্সি এই পিরিয়ডটি, ঠিক আছে? এবার এই সময়কালে কি কি ক্যারেক্টার একটা বাচ্চার মধ্যে দেখা যায় সেটা আমরা দেখবো, ঠিক আছে? এই সময়ে বাচ্চাকে কি বলা হয়? এই সময়ের বাচ্চাকে বলা হয় নিওনেট, ঠিক আছে? এটা আমরা আসছি একটু পরে। তাহলে এই পিরিয়ডটাকে বলা হয় কি বলা হয় জানো? বলা হয় পিরিয়ড অফ
রেডিক্যাল অ্যাডজাস্টমেন্ট। কেন এরকম নাম দেওয়া হয়েছে, রেডিক্যাল অ্যাডজাস্টমেন্ট কেন বলেছে? কারণ হচ্ছে এই সময় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার কাছে সব কিছুই নতুন। সে আগে কখনো এ সমস্ত কিছু দেখেনি, এত কিছু। তাহলে সে ভূমিষ্ঠ হলো, বাইরে আসলো, আসার পরে তো তাকে অ্যাডজাস্ট করতে হবে, এই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে হবে। তাই এই সময় বাচ্চারা খুব দ্রুত গতিতে অ্যাডজাস্টমেন্ট করে এই পরিবেশের সাথে, তাই একে বলা হয় কি রেডিক্যাল অ্যাডজাস্টমেন্ট। তাহলে ওয়েট 7 to 8 পাউন্ডস। আর হাইট কত থাকে এই টাইমে বাচ্চাদের? হাইট থাকে 19 থেকে 20 ইঞ্চ, তাই তো? INCH এখানে লিখলাম। তাহলে এটা থাকে বাচ্চাদের হাইট। এরপর আমরা নেক্সট পয়েন্টে আসি। এই সময় বাচ্চারা কি করে? এই সময় মানে 80% টাইমই বাচ্চারা কি করে, এই বয়সে স্লিপিং মানে কি ঘুমোয়, তাই তো? তোমরা আর একটু ভাষা দিয়ে খাতায় লিখে নিবে, কারণ আমি শর্টকাটে এখানে লিখছি। আমি যেরকম বলছি তোমরা খাতায় ঠিক আমার কথা অনুযায়ী তুলবে, ঠিক আছে? তাহলে তোমাদের পড়ার সময় সুবিধা হবে, বা পরবর্তীতে যখন তোমরা রিভিশন দেবে তখন তোমাদেরই সুবিধা হবে। এই সময় কি কি অ্যাক্টিভিটিস দেখা যায় এবার সেটা লেখো, ঠিক আছে? মানে এই টাইমে বাচ্চারা কি করে থাকে? এই টাইমে সাকিং মানে কি, এই টাইমে বাচ্চারা স্তন্যপান করে মায়ের, ঠিক আছে? সোয়ালোয়িং, ঠিক আছে? এই একদম ছোট কলির শিশু তারা তো এগুলোই করবে, জানো তোমরা সবাই। তারপরে ব্রিথিং, শ্বাস প্রশ্বাস নিবে। এই শ্বাস প্রশ্বাস নেওয়াটা একটা কমন জিনিস, তাই তো? তাহলে এই জিনিসগুলো শিশুর অ্যাক্টিভিটি এই টাইমটাতে, ঠিক আছে, ইনফ্যান্সিতে। তাহলে আশা করি তোমরা ইনফ্যান্সি সম্পর্কে বুঝেছো যে এই টাইমে কি কি ঘটে বাচ্চাদের সাথে, তাই তো? বা একটা নবজাতকের সাথে কি কি ঘটে। আচ্ছা, তোমাকে তাহলে আশা করি তোমরা এতটুকু তুলে নিয়েছো। এবার আসি নেক্সট পয়েন্টে, আর আমি এটা মুছে দিই, ঠিক আছে? তাহলে এবার দেখো, এই ইনফ্যান্সি যে সময়টা আছে এর আবার দুটি স্টেজেস আছে। হ্যাঁ, ইনফ্যান্সির মধ্যেই তুমি এই দুটো জিনিস দেখতে পারবা। এক নম্বর কি, এ দিয়ে লেখো যে পিরিয়ড অফ ফরচুনেট। পিরিয়ড অফ ফরচুনেট কি, তোমরা একটু ভালো করে কিন্তু কথায় খাতার মধ্যে লিখে নিবে, ঠিক আছে? আমি যেটা মুখে বলছি সেটা তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। পিরিয়ড অফ ফরচুনেট কি? পিরিয়ড অফ ফরচুনেট হলো হচ্ছে সেই অবস্থা, মানে যেই সময়টাকে বলা হয় শিশু জন্ম নিল, বার্থ। জন্মের পরে কি থাকে, শিশুর একটা আম্বেলিকাল কর্ড থাকে। কিন্তু আম্বেলিকাল কর্ডটা কি, মার প্লাসেন্টার সাথে যুক্ত থাকে, যে শিশুর যে নাভিটা সেটাই হচ্ছে সেই জায়গাটাকে বলছে আম্বেলিকাল কর্ড। তাহলে সেই আম্বেলিকাল কর্ডটাকে কি করতে হয়, জন্মের পরে কেটে দিতে হয়, তাই তো? বার্থ থেকে আম্বেলিকাল কর্ড অবধি যে কাটার যে সময় পিরিয়ডটা, সেটাকেই বলা হয় কি পিরিয়ড অফ ফরচুনেট। তাহলে আমি জায়গাটা লিখে নিই, তোমরা কিন্তু এটা কথার দ্বারা লিখবে, ঠিক আছে? তাহলে বার্থের থেকে এই আম্বেলিকাল কর্ড কাটা অবধি যে সময়কালটা সেটাকে বলা হয় পিরিয়ড অফ ফরচুনেট। আর আরেকটা কি দেখবো আমরা, আরেকটা দেখবো পিরিয়ড অফ নিওনেট, তাই তো? নিওনেট বানানগুলো ঠিকঠাক লিখবে কিন্তু তোমরা। তাহলে পিরিয়ড অফ নিওনেট কোনটা? এই আম্বেলিকাল কর্ড যেটা থাকে সেই কর্ডটা কাটিং টু 2 উইকস, জন্মের পর 2 সপ্তাহ, মানে কতদিন? 0 to 15 ডেজ বলতে পারো, বা শুধু 15 ডেজ বলতে পারো, 0 to না দিলেও হলো এখানে, তাই তো? হ্যাঁ, শুধু 15 ডেজ অবধি যে সময় পিরিয়ডটা জন্মের পর, সেটাকে কি বলা হয় পিরিয়ড অফ নিওনেট। আশা করি তোমাদের কাছে দুটি স্টেজ ক্লিয়ার হয়েছে ইনফ্যান্সি সম্পর্কে, ঠিক আছে? তাহলে এই স্লাইডটাও মুছে দিচ্ছি, ঠিক আছে? তোমরা আশা করি এটাকে সুন্দর করে তুলে নিয়েছো। এরপরে আসি এই সময় বাচ্চারা কি কি অ্যাক্টিভিটিস করে থাকে সেটা নিয়ে, ঠিক আছে? তাহলে তুলে নাও অ্যাক্টিভিটিস। দেখো এই সময় বাচ্চারা কি কি অ্যাক্টিভিটিস করে। অ্যাক্টিভিটিসও এই সময় দু রকমের হয়, একটা হচ্ছে কি জেনারেল অ্যাক্টিভিটিস, আরেকটা হচ্ছে স্পেসিফিক অ্যাক্টিভিটিস। আমি শর্টকাটে লিখলাম, একটি লিখে দিলাম অ্যাক্টিভিটিস। আর আরেকটা হয় কি হয় স্পেসিফিক, মানে নির্দিষ্ট অ্যাক্টিভিটি, তাই তো? স্পেসিফিক অ্যাক্টিভিটি, জেনারেল অ্যাক্টিভিটি মানে কি বডিটি ফুল বডি মুভমেন্ট, ঠিক আছে? ফুল বডি মুভমেন্ট করছে বাচ্চারা। আর স্পেসিফিক অ্যাক্টিভিটি কি, কোনো একটা স্পেসিফিক পার্ট বডির, যেমন হচ্ছে আইবল, বা হচ্ছে পা ফুট নড়াচ্ছে, বা দুগ্ধপান করছে সাকিং, তাহলে এখানে আমরা লিখতে পারি সাকিং মানে দুগ্ধপান, বা আইবল চোখ নাড়াচ্ছে, ঠিক আছে? বা ফুট নাড়াচ্ছে, তাই তো? ফুটের মুভমেন্ট, এইগুলো সব কি, এগুলো হচ্ছে তোমার স্পেসিফিক অ্যাক্টিভিটি, তাই তো? তাহলে আশা করি তোমরা এই অ্যাক্টিভিটি সম্পর্কে বুঝেছো, ইনফ্যান্সিতে কি কি অ্যাক্টিভিটি করে থাকে বাচ্চারা। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? অ্যাক্টিভিটি ছাড়াও এই সময় বাচ্চাদের মধ্যে আর কি কি জিনিস ডেভেলপমেন্ট হয় ইনফ্যান্সিতে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এই সময় বাচ্চাদের তার মার সাথে, মাদার প্রতি বা মার প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে, তাই তো? অ্যাটাচমেন্টটা বাড়বে তার মার প্রতি, সে তার মাকে আস্তে আস্তে চিনতে শিখবে। তার আমি একটা ইনক্রিজ সাইন দিয়ে দিলাম, বাড়ছে ওপরের দিকে, ঠিক আছে? এরপর নেক্সটে আসি আমরা আর কি কি দেখবো। এই সময় আস্তে আস্তে বাচ্চারা সিটিং, বসতে শেখে আমরা জানি, তাই তো? আর কি কি পারে দেখো,
আর হলো হচ্ছে ক্রাউলিং, ঠিক আছে? তারপরে ধরো কোনো একটা বল দেখলো বা কোনো কিছু দেখলো, সেটার দিকে সে কিন্তু রিচিং করবে বা হামাগুড়ি দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে রিচিং ফর অ্যান অবজেক্ট, তাই তো? মানে কোনো বস্তুর দিকে কিন্তু সে তার পছন্দ হলে অবশ্যই সেই দিকে যাবে। বিভিন্ন রকম, তারপরে এছাড়াও বিভিন্ন রকম উত্তেজনায় সাড়া দিবে, তাই তো? মানে ধরো সে বাচ্চাটাকে তুমি কোনো খেলনা দেখালে, তখন সে কিন্তু এক্সাইটেড হবে সেটা দেখে, তাই তো? তাছাড়াও সে দেখো স্মাইলিং করা শিখবে, তাই তো? হাসবে সে। তারপরে হাগিং, মানে মানে জড়িয়ে ধরবে তার মাকে। এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে। এছাড়াও তার স্মেল, তার ডেভেলপমেন্ট হবে। অ্যান্ড অবশ্যই খাওয়ার জন্য টেস্ট ডেভেলপমেন্ট হবে, টেস্ট বার্ডস ডেভেলপমেন্ট হবে, মানে আমাদের জীবের মধ্যে যে স্বাদ গ্রহণের যে সেগুলো আছে রিসেপ্টর, সেগুলো তার মধ্যে ডেভেলপমেন্ট হবে, বুঝলে? তাছাড়াও দেখবে তার মধ্যে একটা ভয় কাজ করবে যে যদি সে তার মাকে হারিয়ে ফেলে বা তার মা যদি তাকে রেখে চলে যায়, তাহলে একটা তার মধ্যে সেপারেশন অ্যাংজাইটিও দেখা যাবে, বুঝলে? তাহলে এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে ডেভেলপমেন্ট হবে। আরও অনেক কিছু ডেভেলপমেন্ট হবে, আমি তোমাদের বলছি, তোমরা কিন্তু সব নোট ডাউন করো। যে কোনো একটি কিন্তু পরীক্ষায় আসতে পারে অপশান দিয়ে, ঠিক আছে? তারপরে দেখো, বাচ্চারা কিন্তু জন্মের পরে কিন্তু স্পষ্ট কানে শুনতে পারে না, ঠিক আছে? তাদের মধ্যে তাহলে হেয়ার, মানে সে যে কানে শুনবে সেটাও হেয়ার ডেভেলপমেন্ট হবে, সে তার শ্রবণ দক্ষতা যেটা বলে, শ্রবণ দক্ষতাও ডেভেলপমেন্ট হবে। দেখো আমি কিন্তু ইংরেজিতে লিখেই পড়াচ্ছি, মুখে কিন্তু বাংলাটা বলে দিচ্ছি, কারণ কি তোমাদের কিন্তু সেন্ট্রালের রেগ লেভেলে যখন এক্সামে বসবো তখন কিন্তু ইংলিশ টার্মগুলোই লাগবে, বাংলা কিন্তু আসবে না। আর মুখে মুখে বাংলাটা বলে দিচ্ছি, তোমরা বাংলাটাতেও লিখে নিতে পারো পাশাপাশি। দেখো তাছাড়াও এই সময় বাচ্চারা, তাহলে এই স্লাইডটা আমি মুছে দিলাম। এই টাইমে বাচ্চারা আর কি কি করতে পারবে? এই সময় বাচ্চারা অনেক কিছু করবে, যেমন তার বাবা মাকে বা মাকে দেখে কিন্তু সে আওয়াজ দিবে বা সাড়া দিবে, তাকে কি বলা হয়? কুইং করা, কুইং, COOING। তাহলে এই টাইমে হলো যে সে তার মাকে দেখলেও কুইং বলবে, তখন উ উ করে না বাচ্চারা অনেক সময়, সেটাকে কি বলে? কুইং, এটা করবে। তারপরে মানে কি বিভিন্ন রকম আওয়াজ বের করবে, ঠিক আছে? অ্যান্ড গ্রালিং, গ্রালিং, এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে তখন। তাছাড়াও তার মার প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে, এটা তো আমি অবশ্যই বললাম আগেও। তার ভিশন ডেভেলপমেন্ট হবে, তাহলে কানে শ্রবণ দক্ষতা যেমন বাড়বে তেমন তো তার চোখের দক্ষতাও বাড়বে, তাই না? আর স্পষ্ট সব কিছু দেখতে পারবে, ভিশন ডেভেলপমেন্ট হবে। তারপর আর কি হবে দেখো, স্বপ্ন ডাউন করো। তার মাসেল ডেভেলপমেন্ট হবে, মানে পেশি ডেভেলপমেন্ট হবে। অ্যান্ড তার নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? এগুলো সব কিন্তু ডেভেলপমেন্ট হবে তার। হ্যাঁ, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কি, সে কিন্তু প্রেফার করবে বলো তো? প্রেফারিং সিমিলার ফেসেস, মানে কি তার চেনা মুখের প্রতি সে তার তার মুখ চেনা মানুষের প্রতি সে খুব আকৃষ্ট হবে বা তার কোলে যাবে, ধরো যেমন মা বাবা বাড়ির লোককে তারা খুব চিনবে, তাহলে তাদের কোলেই সে যাবে, তাই তো? সিমিলার বা ফ্যামিলিয়ার বলতে পারো, ফ্যামিলিয়ার ফেসেস, যাদের সে চেনে তাদের কোলেই যাবে বা তাদের সাথে খেলবে। অচেনা বাইরের ব্যক্তির কোলে সে যাবে না, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা কিন্তু দেখা যাবে কোন পিরিয়ডে? ইনফ্যান্সিতে দেখা যাবে। তাহলে ইনফ্যান্সি সম্পর্কে যে তত্ত্বগুলো লাগবে সেগুলো কিন্তু আমি সব তোমাদের বলে দিয়েছি। এরপর আসবো আমরা নেক্সট স্টেপে, এটা মুছে দিলাম। তাহলে স্টুডেন্টস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, এবং অবশ্যই যেটা শুরুতে বললাম ভালো লেগে থাকে, যেগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসছি পরের দিনে ক্লাস নিয়ে। সো পড়াশোনা করো ভালো করে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।